নতুন দেশ গড়ার সুযোগ বৃথা হতে দেয়া যাবে না বললেন প্রধান উপদেষ্টা। ৬ ব্যক্তির প্রতিনিধির হাতে মরণোত্তর স্বাধীনতা পদক। কিছু মানুষ ৭১কে ভুলে যাবার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। অনেকের বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্রে বাধা তৈরির শঙ্কা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে সব ট্রেন। চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ে ৩ মাস বাস কাউন্টারকে জরিমানা। তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। খেলায় ফিরতে সময় লাগবে অন্তত ৩ মাস। হাসপাতালে তামিমের পাশে সাকিবের বাবা মা। এবং হামজা ছেত্রীর লড়াই দেখার অপেক্ষায় পুরো দেশ। এশিয়ান কাপের বাছাইয়ে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি। এখন দুপুরে সঙ্গে রয়েছে আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। মিম, আজকে প্রধান উপদেষ্টা স্বাধীনতা পুরস্কার হাতে তুলে দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটাকে আসলে কোনোভাবেই এই যে নতুন দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না এবং এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুপুরে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন এবং এবারের তালিকায় 7 জনের মধ্যে 6 জনকেই কিন্তু মরণোত্তর 21 পদকে এই সম্মাননা দেওয়া হয়েছে এবং মরণোত্তর পুরস্কার দেওয়ার পালা শেষ করে জীবিতদের পুরস্কার ও সম্মাননা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ যারা গুণী ব্যক্তি রয়েছেন তাদেরকে এই সম্মাননা জানানোর জন্য কিন্তু তিনি বলেছেন। এদিকে বদরুদ্দিন ওমরের পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন সহকর্মী হাসিব বিল্লাহ। পুরস্কারপ্রাপ্ত সম্মানিত জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেলেন 7 বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের প্রতিনিধিদের হাতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে আল মাহমুদ, সংস্কৃতিতে নভির আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে আজম খান, প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। এবারের তালিকায় 7 জনের মধ্যে 6 জনই মরণোত্তর সম্মাননা পেলেও শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন ওমর জীবদ্দশায় এ পুরস্কারের জন্য মনোনীত হন। সারা জীবন কোনো পুরস্কার গ্রহণ না করার ব্যক্তিগত কারণে স্বাধীনতা পুরস্কার নেননি বদরুদ্দিন ওমর। তবে তার পুরস্কারের রেপ্লিকা জাতীয় জাদুঘরে সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, তারা জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছেন। তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথাসময়ে সেটা যেন আমরা দেই। স্বাধীনতা যুদ্ধে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য এখনও বাস্তবায়ন হয়নি বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই
বৃথা হতে দেব না। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির সম্মানে 1977 সাল থেকে এখন পর্যন্ত স্বাধীনতা পুরস্কার পেয়েছেন 324 জন ব্যক্তি ও 32টি প্রতিষ্ঠান। আজকের দিনে তাদের অবদানকে আমরা হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কিছু মানুষ একাত্তরকে ভুলে যাবার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এই কথা বলেন তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই বেপরোয়া হয়ে সামরিক বাহিনীকেও প্রশ্ন করেছে। তারা কেউ বিএনপির সমকক্ষ নয়। ক্ষমতায় যাওয়ার জন্য অনেকেই স্বৈরাচারের মতো ক্ষমতা অপব্যবহার করছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। এই অস্থিরতার চারপাশে রাজনীতিতে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে। তাদের কথাবার্তা, ভাবভূমি, আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তারা কেন যেন একটু বেপরোয়া হয়ে গেছে। তারা সেখানে এমনকি প্রশ্নবিদ্ধ করতে করতে এখন বাংলাদেশের আমাদের সামরিক বাহিনীকেও তারা প্রশ্ন করতে শুরু করেছে। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বলতে পারেন। বাঙালির মুক্তি সংগ্রামের পথ চিরতরে বন্ধ করতে 1971 সালের 25 মার্চ ঘুমন্ত মানুষের উপর গণহত্যা শুরু করে ইয়াহিয়া বাহিনী। পরিকল্পিত হত্যাকাণ্ডের নাম দেয়া হয় অপারেশন সার্চলাইট। সরকারি তথ্য বলছে এক রাতেই শহীদ হন প্রায় 10,000 মানুষ। 71-এর মতোই 24-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাঁথা। দুই প্রেক্ষাপট হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। শাহাদাত আবরের প্রতিবেদনে বিস্তারিত। 25 মার্চ কালরাতে ঢাকার নিরীহ মানুষের উপর হঠাৎই হামলে পড়ে ইয়াহিয়ার হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইটের নামে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও পিলখানায় চলে নির্বিচারে হত্যা। মূল পরিকল্পনা ছিল পুলিশ ও ইপিআরকে ধ্বংস করা, যেন পাক বাহিনী ছাড়া আর কারো কাছে অস্ত্র না থাকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করতে চেয়েছিল দখলদার বাহিনী। 1971 সালের 25 মার্চ রাত 10:40 তেজগাঁও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামের একটি ওয়্যারলেস বার্তা পৌঁছায় রাজারবাগ পুলিশ লাইনে। জানানো হয়, ঢাকায় ঢুকে পড়েছে পাক হানাদার বাহিনীর 37টি গাড়ি, যেগুলো রাত 11:30টায় পৌঁছায় রাজারবাগে। আর তখনই বেজে ওঠে পাগলা ঘণ্টা। গাড়িবহরে থেকে যখন পাক সেনাবাহিনীর লোকজন নেমে দাঁড়িয়েছেন, তখন আমাদের একজন পুলিশ সদস্য ফার্স্ট যে বুলেটটি ছোড়েন সেটা ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধের গুলি। একজন কনস্টেবল ছিলেন আব্দুল আলী, সেই পাগলা ঘণ্টাটা বাজায়। সেই পাগলা ঘণ্টার শব্দে সবাই এই পাগলা ঘণ্টার আওয়াজ শুনে একত্রিত হয়, বুঝতে পারে যে যুদ্ধ লেগে গেছে। যখন 25 মার্চ রাতে রাজারবাগে যুদ্ধ লেগে গেল, ওয়্যারলেসের মাধ্যমে যখন সারা দেশে জানিয়ে দেওয়া হয়ে গেল যে যুদ্ধ লেগে গেছে, সেই আমাদের এই প্রতিরোধটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এখানে সকল জেলা শহরগুলো থেকে শুরু করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। মূলত 303 রাইফেল দিয়ে কিন্তু আমরা যুদ্ধ সম্পন্ন করেছি, আমাদের যেটা এখন কিন্তু বাতিল হয়ে গেছে। এই অপারেশনে পুলিশের 751 জন শহীদ হন, যাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধের প্রথম শহীদরা এখানেই শায়িত আছেন। আর এখান থেকেই হয়েছিল 1971 সালের 25 মার্চ কালরাতের প্রথম যে প্রতিরোধ, সেই প্রতিরোধ করেছিল পুলিশেরা। আর এখান থেকেই প্রথম শহীদের ঘোষণা আসে। এরপরেই এই মুক্তিযুদ্ধ ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল, বেগম রোকেয়া হল সহ শিক্ষকদের আবাসিক এলাকায় হামলা শুরু হয়। অপারেশন সার্চলাইটেরই একটা অংশ হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমরা শুনেছি যে সার্জেন্ট জহুরুল হক হলে তারা আক্রমণ করে, জগন্নাথ হলে আক্রমণ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাসায় বাসায় আক্রমণ করে, এখানকার বহু শিক্ষক কর্মচারীকে তারা হত্যা করে। তৎকালীন ইপিআর সদর দফতর পিলখানায় যখন পাকিস্তানিরা পৌঁছায় তখন সময় 12টা। আগে থেকেই ওয়্যারলেস যন্ত্র বন্ধ করে রাখায় ইপিআর সেনা সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই মুহুর্মুহুর গুলিতে শহীদ হন। যে গোয়েন্দা তথ্য পাকিস্তানের দিক থেকে সেটা হলো যে পুলিশটা ইতিমধ্যে অর্গানাইজ হয়ে লড়বে এবং তারা স্বভাবতই তাদের মিলিটারি স্ট্র্যাটেজি হিসেবে যেখানে যেখানে অস্ত্র রয়েছে ওটাকে তারা আক্রমণ করবে। আমাদের প্রস্তুতি ছিল না, ফলে আমরা অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ৭১-এর মতোই ২৪-এর আন্দোলনও ছিল বৈষম্যের বিরুদ্ধে, যা একই সূত্রে গাথা। দুই প্রেক্ষাপট হলেও শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। জুলাই গণঅভ্যুত্থান অবশ্যই দ্বিতীয় যুদ্ধ, কিন্তু দ্বিতীয় যুদ্ধটা হয়েছে রাষ্ট্র গঠন করবার ব্যর্থতা। এই ব্যর্থতা হয়েছে বলে এটাকে আমরা দ্বিতীয় আপনার যুদ্ধ বলছি। ২৫শে মার্চের গণহত্যার প্রতিবাদ আর প্রতিরোধের মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা তার শেষ হয় ১৬ই ডিসেম্বর বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়া সহ সংস্কার কমিশনের 9টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করে ইসির কাছে সুপারিশগুলোর উপর মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশও যেতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব। তবে সুপারিশের বিষয়ে মতামত এখনো চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। এরই প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার সহ 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। ইতোমধ্যে 6টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব সমূহ চিহ্নিত করে মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়েছেন আইন উপদেষ্টা। এই বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে ব্রিফ করেন ইসি সচিব আখতার আহমেদ। জানান, সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন পাল্টা সুপারিশও করতে পারবে। আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া, যাতে জিনিসটা যে ডিসেম্বরে যেটা আমাদের কথা হচ্ছে আগাগোড়াই যে জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করা। সংস্কার তো চলমান একটা ব্যাপার, এটা তো আজকে করলাম আর তারপর ঘুমিয়ে থাকবো বাকিটুকু তাই না। সংস্কার একটা চলমান, আজকে যেটা ভালো, আজকে যেটা অবধারিত কালকে সেটা রিলেটিভ হয়ে যাচ্ছে, এবং সেটা রিলেটিভ হয়ে গেলে সেটাকে আবার পরিবর্তন প্রয়োজন দেখা দিবে। এদিকে অন্য 4টি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশগুলোর মধ্যে 112টি সুপারিশ বাছাই করা হয়েছে। এগুলোর মধ্যে বিচার বিভাগের 38টি, দুদক সংস্কার কমিশনের 43টি, পুলিশ সংস্কার কমিশনের 13টি ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি সুপারিশ রয়েছে। শারমিন পুতুল, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়া অন্যদের জন্য একটি বার্তা। দুপুরের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। ব্রিফিংয়ে তিনি জানান, সফরে বেশ কয়েকটি সমঝোতা সই হবে, যার মধ্যে অন্যতম মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও স্বাস্থ্য খাত। এছাড়াও স্থান পাবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যু। পরের 2 বছর বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বলে এই সম্মেলনকেও আলাদা করে গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। বিমস্টেকে ভারতের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ বৈঠকের জন্য প্রস্তুত রয়েছে। ভারত থেকে ইতিবাচক সাড়ার প্রত্যাশা করা হচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সহযোগিতা, গণমাধ্যমের মধ্যকার সহযোগিতা, এছাড়া অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়, স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতা ইত্যাদি কয়েকটি বিষয়ে এই সফরকালে ঘোষণা আসতে পারে।
ধীরে ধীরে উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক অবস্থা। চিকিৎসকরা জানালেন পর্যবেক্ষণে থাকতে হবে আরও 2-1 দিন, তবে খেলায় ফিরতে সময় লাগতে পারে আরও অন্তত 3 মাস। দেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবালকে দেখতে হাসপাতালে ছুটে যান সাকিব আল হাসানের বাবা মা। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতেন। এই কথা শোনার অপেক্ষায় হয়তো ছিল পুরো বাংলাদেশ। অবশেষে স্বস্তি দেশের ক্রীড়াঙ্গনে। তামিম ইকবাল ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে। একদিন আগেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন দেশের ক্রিকেটের সুপারস্টার। 20 মিনিট বন্ধ ছিল হৃদস্পন্দন, সেখান থেকে ফিরে আসাটা ছিল অলৌকিক। তবে চিকিৎসকদের চেষ্টায় এখন তিনি অনেকটাই সুস্থ। শোনা গেছে হাসপাতালে পায়চারি করছেন খান সাহেব, তবে সুস্থ হতে এখনও থাকতে হবে কেপিজে হাসপাতালে। তামিমের এমন অবস্থার পর সবার মনেই প্রশ্ন, কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ড্যাশিং এই ওপেনার? ফিরলেও কি আর খেলতে পারবেন ক্রিকেট? অবশেষে আশার বাণী শোনালেন চিকিৎসকরা। তামিমকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন আরেক কিংবদন্তি সাকিব আল হাসানের বাবা মা। হাসপাতালে এদিন এসেছেন বিসিবির সাবেক বোর্ড পরিচালক জালাল আহমেদও। তবে শোনা গেছে তামিমকে ঢাকায় নিতে জোর চেষ্টা চালাচ্ছে তার পরিবারের মানুষ। সিদ্ধান্ত থেমে আছে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের আশায়। আরিফুল ইসলাম সাহাব, এখন। তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রেদওয়ান শাওন। রেদওয়ান, তামিমকে দেখতে আজ হাসপাতালে কারা এসেছেন, আর খেলায় ফিরতে কতদিন সময় লাগতে পারে তামিমের? গালিব, আজ সকালে কিন্তু তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি জানাতে একটা ব্রিফ করা হয়েছে, যেখানে স্বাস্থ্যের পরিচালক তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ব্রিফটা করেছেন। সেখানে জানানো হয়েছে তামিম ইকবাল যদি সুস্থ হন তারপরে আসলে অ্যাটলিস্ট 4 মাসের মতো একটা সময় লাগবে তার শারীরিক সুস্থতার জন্য। এরপরে আসলে বিসিবির যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলে তিনি খেলতে পারবেন কিনা কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আজ সকাল থেকে যেহেতু তামিম ইকবাল গতকাল এমন একটা ঘটনার পর এখানে অপারেশন হয়েছে, তাই সকাল থেকে এখানে বেশ মানুষের সমাগম হয়েছে, গণমাধ্যমের সমাগম হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসানের বাবা মা সকাল বেলা 12টার দিকে এখানে এসেছেন এবং তিনি প্রথমে সিসিইউতে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সিসিইউতে যেহেতু একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই পরে তাদেরকে তামিমের জন্য যে ক্যাবিনটা নেওয়া হয়েছে এই ভবনেরই 6 তলায়, সেখানে তামিমের মা উপস্থিত রয়েছেন এবং তামিমের মায়ের সাথে তারা দেখা করেছেন। এরপরে আসলে তামিমের সাথে দেখা করানো হয়েছে, সেখানে কথা বলে তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। এছাড়াও দেখতে পেয়েছি আমরা সাবেক বোর্ড পরিচালক জালাল আহমেদকে, তিনিও এসেছেন দেখা করতে। এছাড়া তামিমের যারা পরিবারের সদস্য রয়েছেন তারা তো আছেনই এখানে। অন্যদিকে তামিমকে আজকে একটা নতুন তথ্য পাওয়া গেছে বা নতুন সংবাদ আমরা পেয়েছি। তামিমকে তারা ঢাকায়, তামিমের যারা পরিবার তারা ঢাকায় শিফট করতে চান তামিমকে এবং ঢাকায় এভারকেয়ার হসপিটালে তাকে নিতে চান। কিন্তু এক্ষেত্রে এখানকার যারা ডাক্তার রয়েছে, যারা তামিমের চিকিৎসা করেছেন, তাদের সাজেশনটা ছিল এমন যে 72 ঘন্টা না হওয়া পর্যন্ত আসলে তামিমের এখান থেকে মুভ করাটা একটু কঠিন হবে। সেটা তার শরীরের জন্য সেই ধকলটা নিতে পারে কিনা এটাও একটা বড় প্রশ্নের জায়গা। যে কারণে তারা সাজেস্ট করেছে যেন তামিমকে এখানে 3 দিন, অ্যাটলিস্ট 3 দিনের জন্য এখানে রাখা হয়। কিন্তু পরিবার চেষ্টা চালাচ্ছে ঢাকা থেকে ডাক্তার তামিমের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান শাওন। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ভোর থেকেই ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় দিনের ঈদযাত্রা। পরে পার্বত, নীলসাগর, পর্যটক, একতা এক্সপ্রেস সহ ধাপে ধাপে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। রেলওয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর আশা জানিয়ে যাত্রীরা বলছেন, ঈদ উদযাপনের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে কিছুটা আগে ভাগেই যাত্রা করছেন তারা। আরও জানাচ্ছেন মাঝারিমন। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুরে যাত্রীর চাপ আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। শহরের যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে এই ছুটে চলা। যাতায়াতের ভোগান্তি এড়াতে রেলকেই বেছে নিয়েছেন তারা।
সবসময় সুযোগ পাই না, যেহেতু আমাদের বাৎসরিক একটা ছুটি। পরিবারের সাথে ঈদ করলে এটা আমাদের জন্য উপভোগ আরও বেশি করতে পারি। পরিবার চালানোর মতন ভালো আছে, কোনো বিশৃঙ্খলা নাই, সব কিছু ভালো আছে। স্কুল কলেজ বন্ধ থাকায় শেষ দিকে ভিড়ের কষ্ট এড়াতে অনেকেই আগেভাগে ঈদ যাত্রা করছেন। ই টিকিটিং ব্যবস্থাপনা আরও সহজ করার দাবি জানান যাত্রীরা। দাদু দাদা সবার সাথে ঈদ করতে যাচ্ছি। পরে আবার ট্রেনে টিকিটও সমস্যা হইব, প্রথম অবস্থা ভালো এই হিসেবে প্রথমে যাইতেছি আর কি। এবারের ঈদ যাত্রা আনন্দমুখর পরিবেশে হচ্ছে জানিয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলেন, এবার যাত্রীর চাপ বাড়লেও সেবায় ব্যাঘাত ঘটবে না। যাত্রী চাপ বাড়বে, ট্রেন আসবে, যাত্রী চলে যাবে, ট্রেন সঠিক সময় চলে যাবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। আর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেলওয়ে পুলিশের ডিআইজি জানান, বিশৃঙ্খলা ও টিকিট কালোবাজারি ঠেকাতে সতর্ক রয়েছেন তারা। অনেক এই ধরনের কালোবাজারি ধরার পরে আমরা ভিতরে ঢুকাইছি, ভিতরে মানে লিগ্যাল অ্যাকশন নেওয়ার পরে আমরা মন্ত্রণালয়কে বলেছি যে আপনারা এদেরকে কোনো জামিন দিবেন না, এবং আমাদের সাথে মন্ত্রণালয় জামিন না দেওয়াতে লাস্ট ঈদে কিন্তু যাদেরকে আমরা রোজার ঈদে ধরে মানে লিগ্যাল অ্যাকশনে গিয়েছিলাম, ওরা কিন্তু কুরবানি ঈদেও আসতে পারে নাই। এবারও আমরা অনেক কালোবাজারি এরকম ধরছি। মঙ্গলবার 4 এপ্রিলের ফিরতি টিকিট পাচ্ছেন যাত্রীরা। এবার ঈদে সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও ছুটছে যাত্রী নিয়ে। মাঝার ইমন, এখন, ঢাকা। ঈদ যতই এগিয়ে আসছে, মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এরই মধ্যে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়েছে দ্বিগুণ। সাথে ঈদের ছুটিতে বাড়ছে যানজটের সংখ্যা। তবে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ। ঈদের দুর্ভোগে বরাবরই আলোচনায় থাকে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি। সকাল থেকে উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে যানবাহনের চাপ। অনেকেই আগেভাগে বাড়ির পথ ধরায় চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। ভালুকা থেকে ফুলপুর পর্যন্ত যানজটের 15টি হটস্পট চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে অন্যদিনের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত বাহনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। কুমিল্লার 105 কিলোমিটার অংশে পুলিশ ও প্রশাসনের সাথে দায়িত্ব পালন করছেন স্কাউটের সদস্যরা। এদিকে গাজীপুরেও নেই ঈদের যানজটের সেই চিরচেনা দৃশ্য। তবে পোশাক কারখানা ছুটি হলে যানজট ও ভোগান্তি বাড়ার শঙ্কা পরিবহন ব্যবসায়ীদের। ঈদে যানজট প্রশাসন একটু ভালোভাবে থাকলে, ঠিক মতন কাজকাম করলে, প্রতিটা স্টপেজে পুলিশ প্রশাসন থাকলে আর যানজট থাকার কোনো নাই আর কি। রাস্তা ক্লিয়ার নাই তো, ফোর লাইনে কাজ ক্লিয়ার হয়নি, এই কারণেই জাম হতে পারে। এলেঙ্গা থেকে শুরু হয়েছে আমাদের এই টাঙ্গাইল জেলা এলেঙ্গা থেকে যমুনা সেতু টোল প্লাজা পর্যন্ত, এখানে প্রায় 750 জন পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। একটু পরে হয়তো রাস্তা বিজি হয়ে যাবে, এখন একটু রাস্তাটা ক্লিয়ার আছে। এখন ঈদের যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামে 3টি বাস কাউন্টারকে 40,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে নগরীর অলংকার মোড়ে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় সতর্ক করা হয় আরও কয়েকটি কাউন্টারকে ও প্রত্যেকটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়। যাত্রীদের অভিযোগে ঈদ ঘিরে নিয়মিত ভাড়ার চেয়ে 500 থেকে 800 টাকা পর্যন্ত বাড়তি টাকা নিচ্ছে পরিবহনগুলো। নগরীর অলংকার মোড় গিয়ে এই অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, বছরের অন্য সময় যাত্রী কম থাকায় ভাড়াও কম নিয়ে থাকেন তারা। তবে ভোক্তা অধিকার বলছে, বাড়তি ভাড়া আদায় হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঈদের সময় একটু চাপ বৃদ্ধি পায় পরিবহনে, তো এই সুযোগটা নিয়ে টিকিট থেকেও আসলে টিকিট দেয় না, এই একটা ভোগান্তির অভিযোগ আমরা পাই। আর একটা সমস্যা আমরা পাই যে আসলে বর্ধিত মূল্য নেওয়া। তো যেটা এখানে একজন কাস্টমার, একজন ভোক্তা সরাসরি আমাদের কাছে এই বিষয়টা অভিযোগ করেছে, জানিয়েছে মৌখিকভাবে। তো আমরা তদন্ত করে আমরা দেখলাম যে ঘটনা সত্যি। তো আমরা এখানে এই প্রতিষ্ঠানটাকে আমরা 30,000 টাকা অর্থদণ্ড করেছি, আর আরও একটা প্রতিষ্ঠানকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। আর আমরা তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছি। আর হচ্ছে যে আমরা চাচ্ছি যে মূল্য তালিকাটা যেন তারা সবাই লুটকি প্রদর্শন করে। রমজানের শেষ দিকে এসে চলছে জমজমাট ঈদ কেনাকাটা। বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, একেবারেই তো শেষ দিকে চলে এসেছে, কেমন বেচা বিক্রি হচ্ছে আর বিক্রেতারা কি বলছেন?
যেমনটি বলছিলেন যে রমজানের কিন্তু শেষ দিকে চলে এসেছে। আজকে 24 রমজান কিন্তু শেষের দিকে দরজায় করা নাড়ছে। এরপরে আর মাত্র 4 থেকে 5 দিন পরে কিন্তু ঈদ চলে আসবে। তো এই মুহূর্তে কিন্তু শেষ দিকের কেনাকাটা অনেকটাই বেড়েছে বলে আমরা দেখতে পেরেছি। আজকে সকাল থেকে শপিং মলগুলোতে খুব একটা ভিড় না থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়তে থাকে এবং কেনাকাটায় অনেক মানুষকে আসতে দেখা যায়। সেখানে তারা বলছে যে শেষ মুহূর্তে এসে তারা কেনাকাটাগুলো শেষ করে ফেলতে চাচ্ছে। অনেকের হয়তো কেনাকাটা কিছুটা আগেই করা হয়ে গেছে বা বিগত দিনগুলোতে তারা এগিয়ে নিয়ে অনেকগুলোই করে ফেলেছে, কিন্তু এখনও যাদের কেনাকাটা বাকি আছে তারা আজকে কালকে বা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো শেষ করতে চাচ্ছে। সেখানে আমরা কথা বলেছি যে অনেকে এই ঢাকার থেকে নিজ বাড়িতে বা নিজ গ্রামে যে হয়তো ঈদ উদযাপন করবেন, সেই জায়গায় নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার এবং সবার যে কেনাকাটাগুলো আছে সেগুলো ঢাকা থেকেই তারা কেনাকাটা করে নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই জন্য অতি দ্রুতই তারা তাদের যে কেনাকাটাগুলো রয়েছে সেগুলো তারা শেষ করতে চাচ্ছেন। সেই জায়গায় আমরা জানতে চেয়েছি যে কোন কাপড় বা কোন পোশাকগুলোর চাহিদা বেশি রয়েছে। সেগুলো আসলে বলছেন মূলত দোকানিরা বলছেন যে এখানে আসলে মূলত যে ছোট ছেলে মেয়ে বাচ্চাদের জামা কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। এরপরে রয়েছে যে নারীদের যে পোশাক রয়েছে সেই নারীদের পোশাকের চাহিদা কিন্তু অনেকটা বাড়তি দেখা গেছে। এছাড়া অনেকে পরিবারের সবার জন্য কেনাকাটা করছেন এবং নিজের যে গ্রাম রয়েছে, গ্রামের যেই পরিবার আত্মীয় স্বজন রয়েছেন তাদের জন্য হয়তো অনেকে বাড়তি কেনাকাটা করছেন। তবে সেক্ষেত্রে অনেকে অভিযোগ তুলেছেন যে আসলে দাম মনে হচ্ছে যে গতবার থেকে কিছুটা বেশি তাদের কাছে নেওয়া হচ্ছে বা পোশাকের দাম গতবার থেকে কিছুটা বাড়তি চাওয়া হচ্ছে। সেখানে দোকানিরা বলছেন যে আসলে দাম গতবারের থেকে খুব বেশি না, সহনীয় পর্যায়ে আছে বা গতবারের মতো একই রকম দাম আছে। সেক্ষেত্রে হয়তো কারো কাছে মনে হচ্ছে যে আসলে পোশাকের দাম কিছুটা বাড়িয়ে নেওয়া হচ্ছে। তবে এমনি সার্বিকভাবে দোকানিরা জানিয়েছেন যে আসলে কেনাকাটা খুব স্বাভাবিকভাবে ভালো হচ্ছে বিগত সময় থেকে এবং স্বাভাবিক পর্যায়ে দাম এবং পোশাকের কেনা বিক্রি সবকিছু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল ঈদ শপিংয়ের সবশেষ তথ্য। লেটস প্লে ভিডিও গেমের সূচনা ঘোষণার মতো নাটকীয়ভাবে গাড়ি ছিনতাই করেছে বুয়েটের সাবেক এক শিক্ষার্থী। 16 দিন পর তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। অভিযোগ আছে আগেও গাড়ি ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত ছিল সে। সকালে এক ব্রিফিংয়ে ডিএমপির রমনা জোনের ডিসি আরও জানান, ঈদকে সামনে রেখে চুরি ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। গেল 8 মার্চ হুইল ডিলস নামের একটি প্রতিষ্ঠানে গাড়ি কেনার কথা বলে একজন ক্রেতা যোগাযোগ করেন। চাহিদা অনুযায়ী পরীক্ষামূলক ড্রাইভিংয়ের জন্য একজন প্রতিনিধি সহ গাড়িটি নিয়ে বের হয় ক্রেতা বুয়েটের সাবেক শিক্ষার্থী আহসান হাবিব মাসুম। গাড়ি নিয়ে যখন শাহবাগ মেট্রো স্টেশনের নিচে, ঠিক তখনই মাসুম বিক্রয় প্রতিনিধির মাথায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপরই গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক মাসরুর নাইরকে খুদে বার্তা পাঠায় লেটস প্লে। সাথে এও বলে 7 দিনের মধ্যে গাড়ি ফেরত দিবে এবং সতর্ক করে পুলিশ ও সামাজিক মাধ্যমে প্রকাশ না করতে। পরবর্তীতে মামলা করার পর গত 24 মার্চ মাসুমকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এ সময় পুলিশের উপরও গুলির অভিযোগ করেন রমনা জোনের ডিসি। বলেন, পূর্বেও গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে মাসুম। সে বুয়েটের স্টুডেন্ট, তো সে অনেক তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এই গাড়ি নিয়ে এই গাড়িগুলো তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এর আগে তেজগাঁ থানার ওটাও বলছে যে ওখানে 6 লাখ টাকা সে নিচ্ছে। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীবাসীর নিরাপত্তা নিয়ে সতর্ক রয়েছে বলেও জানান তিনি। বলেন, বাসাবাড়ি ও মার্কেটের নিরাপত্তা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএমপি। আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, মানে এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু 8টা 9টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। ঢাকার প্রবেশ ও বাহিরমুখে যেন নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে সে ব্যাপারেও সতর্কতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। কিন্তু চেকপোস্ট এবং টহল এবং মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।
আজকের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধ না করলে সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিকরা। এর আগে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে পণ্ড হয় শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা। সকালে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের একটি দল সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শ্রমিকদের উপর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আবারও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে পুলিশি হামলার নিন্দা জানান। ঈদ কেনাকাটায় ভিড় বাড়ছে প্রসাধনীর দোকানগুলোতে। পছন্দের পোশাকের সাথে মিল রেখেই কেনাকাটা সারছেন অনেকে। বিদেশি প্রসাধনীর সরবরাহ সংকটে বাজারে চাহিদা বেড়েছে দেশীয় পণ্যের। তবে এই বছর এখনো আশানুরূপ সাড়া পাচ্ছেন না রাজশাহীর বিক্রেতারা। শেষ দুদিনের প্রসাধনীর বাজার জমজমাটের প্রত্যাশা তাদের। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ঈদের কেনাকাটা প্রায় শেষের দিকে, তাই দুই বন্ধু জান্নাত ও স্মৃতি আগেই সেরেছেন পোশাকের কেনাকাটা। তার সাথে মিলিয়েই রাজশাহীর আরডিএ খাঁচা মার্কেটে কিনতে এসেছেন প্রয়োজনীয় প্রসাধনী। যেগুলো ইউজ করা হয় সেগুলোই রেগুলার ইউজ করে জিনিসগুলো। আপাতত সেরকম এখনো কিছুই কেনাকাটা করতে পারিনি। জান্নাত ও স্মৃতির মতো অনেকেই কিনেছেন প্রয়োজন মাফিক সাজগোজের নানা পণ্য। দামের সাথে মানের সামঞ্জস্য খুঁজে নিচ্ছেন পছন্দ মতো। এখন ড্রেসের সাথে ম্যাচিং করে আমাদের তো মেয়েদের তো প্রসাধনী তো নিতেই হয়। দোকানিরাও ঈদ উপলক্ষে নানা পণ্যে সাজিয়েছেন দোকানপাট। ক্রেতাদের চাহিদা মাফিক দোকান সাজিয়েছেন ফাউন্ডেশন, আইলাইনার, লিপস্টিক, আইশ্যাডোর মতো পণ্যে। বিদেশি পণ্যের আমদানি কম হওয়ায় সেখানে প্রাধান্য পেয়েছে দেশীয় ব্র্যান্ডের পণ্য। আমরা যে এই প্রোডাক্টগুলো বাইরের দেশ থেকে অ্যাভেলেবল নিয়ে আসি সেগুলো ঠিক মতো পাচ্ছি না। ড্রেসের সাথে ম্যাচিং করে তারা নেল পলিশ, লিপস্টিক এগুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভারতীয় ও বিদেশি পণ্যের অভাব পূরণ করছে দেশীয় প্রসাধনীর সরবরাহ। ফলে আগের চেয়ে বেড়েছে চাহিদা। আর বাংলাদেশে কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন মমতাজ আছে, রাঙ্গাপুরি স্মার্ট, এই টাইপের কিছু প্রোডাক্ট আছে, এগুলো গুণগত মান ভালো। বাইরের দেশের তুলনায় দেশীয় মাল হিসেবে অনেক কোয়ালিটি ভালো। আর এগুলো দেখা যাচ্ছে আপনার বাইরে যে মাল সেল করতাম বর্তমানে তার থেকে বেশি সেল হচ্ছে। ঈদের আগের শেষ দুদিনে আরও বিক্রি বাড়ার আশা করছেন ব্যবসায়ীরা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। তাদের শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুই বিচারপতির শপথের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বিচারপতি AKM আসাদুজ্জামান 2003 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2005 সালে স্থায়ী বিচারপতি হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। আর বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর করেন। তিনি 2004 সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং 2006 সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ইয়েমেনি হুথিদের উপর হামলার গোপন তথ্য ভুলবশত সাংবাদিকের কাছে ফাঁস করে দিয়েছে মার্কিন গোয়েন্দা বিভাগ। এ নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্রের রাজনীতি। মার্কিন নিরাপত্তার জন্য এটি বড় হুমকি বলে মনে করছেন কংগ্রেস সদস্যরা। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গেল 15ই মার্চ দুপুর 2টায় ইয়েমেনি হুথিদের অবস্থান লক্ষ্য করে রাজধানী সানায় বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে হামলার 2 ঘন্টা আগেই সেই তথ্য পৌঁছে যায় মার্কিন ম্যাগাজিন আটলান্টিকের সাংবাদিক জেফ্রি গোল্ডবার্গের হাতে। আর এই কাজটি কিভাবে ঘটল তা নিয়েই তোলপাড় মার্কিন মুলুক। কোনো অনুসন্ধানের মাধ্যমে এই তথ্য জানতে হয়নি ওই সাংবাদিককে, বরং মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাই তার কাছে পৌঁছে দিয়েছেন ইয়েমেন নিয়ে মার্কিন যুদ্ধের রূপরেখা। We have taken a step back and are pausing and reviewing all aspects of this relationship. আসলে ভুলবশত মার্কিন গোয়েন্দা বিভাগের চ্যাটিং গ্রুপে যুক্ত হয়ে যান আটলান্টিক ম্যাগাজিনের সাংবাদিক, এমনটাই দাবি হোয়াইট হাউসের, যেখানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন ওই সাংবাদিক জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালসের কাছ থেকে ইনভাইটেশন পেয়ে সেখানে যুক্ত হন তিনি। এরপরই দেখতে পান ইয়েমেন যুদ্ধ নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথন। সেখান থেকেই আসলে ইয়েমেন নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনা তার কাছে পৌঁছায়। তবে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হলে উত্তেজিত হয়ে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। Deceitful and highly discredited so-called journalist who's made a profession of peddling hoaxes time and time again, to include the hoaxes of Russia, or the fine people on both sides hoax, or suckers and losers hoax. So this is the guy that peddles in garbage. This is what he does. তবে প্রতিরক্ষামন্ত্রী যাই বলুক না কেন, এই ঘটনায় বিতর্কের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। ঘটনার তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতারাও। Military intelligence I have read about in a very, very long time. অবশ্য এই বিষয়ে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি এই বিষয়ে বোধগম্য নন বলে কৌশলে এড়িয়ে যান। I don't know anything about it. I'm not a big fan of The Atlantic. To me it's a magazine that's going out of business. I think it's জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। খেলার খবর। মেঘালয়ের রাজধানী শিলংয়ে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাংলাদেশের এর আগে একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল 1980 সালে। কুয়েতে সেই আসরে খেলার পর আর কখনোই মূল পর্বে খেলতে পারেনি লাল সবুজেরা। এবার ফরম্যাট ও গ্রুপের প্রতিপক্ষ সাথে হামজা চৌধুরী যোগ হওয়ায় আশার পালে হাওয়া লেগেছে। গত 2 দশকে বাংলাদেশ ভারতকে হারাতে না পারলেও প্রতিটি ম্যাচ জয়ের জন্যই খেলে এখনও শেষ মুহূর্তে ড্র অথবা হেরে মাঠ ছেড়েছে। ভারতের র্যাঙ্কিং এখন 126। সুনীল ছেত্রী ভারতকে টেনেছেন 1 যুগের বেশি সময়। গত বছর অবসর নিলেও আবার ফিরেছেন দলের প্রয়োজনে। আইপিএল মানেই যেন অর্থের ছড়াছড়ি। এবার 18তম আসরে ক্রিকেটারদের কোটিপতি হওয়ার সহজ এক নিয়মই যেন এনেছে টুর্নামেন্টের কর্তৃপক্ষ। নিলামে নির্ধারিত মূল্যের বাইরে গ্রুপ পর্বে 14 ম্যাচ খেলেই একজন ক্রিকেটার আয় করবেন 1 কোটি রুপি, আর ফাইনাল খেলা ক্রিকেটারের উপার্জন হবে আরও বেশি। আইপিএলের ম্যাচ ফি নিয়ে বিস্তারিত রেদওয়ান শাওনের প্রতিবেদনে। আইপিএল ক্রিকেট ভক্তদের কাছে বিনোদনের অন্যতম খোরাক। তবে ক্রিকেটারদের কাছে এই টুর্নামেন্ট যেন আলাদিনের চেরাগ। কারিকারি অর্থ আর আকাশচুম্বী তারকা খ্যাতি সবই ক্রিকেটারদের নামের সাথে জড়িয়ে পড়ে এক আইপিএলের কল্যাণে। তবে গেল 17 আসরের চেয়ে এবারের আইপিএল যেন ছাড়িয়ে গেছে সকল সীমা। প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত করা হয়েছে ম্যাচ ফি, যা আবার আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে কয়েক গুণ বেশি। এতে ম্যাচ খেলা ক্রিকেটাররা নতুন মৌসুম শেষে পকেটে পুরবে কোটি কোটি টাকা। নিলামে ভিত্তির বিচারে এবারের আইপিএলে একজন ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য বেঁধে দেয়া হয়েছিল 30 লাখ রুপি আর সর্বোচ্চ 2 কোটি রুপি। নিলামে প্রাপ্ত অর্থের বাইরে দলগুলো থেকে পারফরমেন্স বোনাস পেত ক্রিকেটাররা। তবে আইপিএলের নতুন নিয়ম বদলে দিচ্ছে ম্যাচ খেলা প্রতিটি ক্রিকেটারের ভাগ্য। টুর্নামেন্টের 18তম আসরে ম্যাচ ফি বাবদ প্রতিটি দলের জন্য বরাদ্দ দেয়া হয়েছে 12 কোটি 60 লাখ রুপি। গ্রুপ পর্বে যেখানে 14টি ম্যাচ পাবে প্রতিটি দল, প্রতিটি ম্যাচের জন্য একজন ক্রিকেটার পাবেন 7.5 লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে যা 2.5 গুণ বেশি। অর্থাৎ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে একজন ক্রিকেটার আয় করবেন 1 কোটি 5 লাখ রুপি, বাংলা টাকায় যা 1.5 কোটি টাকার বেশি। অন্যদিকে একজন ক্রিকেটার গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ালিফায়ার, প্লে অফ আর ফাইনাল খেললে মোট ম্যাচের সংখ্যা দাঁড়াবে 17টি, আর ফাইনাল পর্যন্ত খেলা একজন ক্রিকেটারের আয় হবে 1 কোটি 27.5 লাখ রুপি, অর্থাৎ 1 কোটি 80 লাখ টাকার বেশি। আর এই পুরো অর্থই দেয়া হবে নিলামের নির্ধারিত মূল্যের বাইরে। যদিও এবারের আসরে বাড়ানো হয়নি টুর্নামেন্টটির প্রাইজ মানি। গেল আসরের মতোই এবারও আইপিএলে বিজয়ী দল পাবে 20 কোটি রুপি, আর রানার্স আপ দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে 12.5 কোটি রুপি। তবে দলীয়ভাবে দলগুলো লাভবান না হলেও এবারের আসর আর্থিকভাবে খুলে দিয়েছে ক্রিকেটারদের ভাগ্যের দুয়ার। রেদওয়ান শাওন, এখন। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরেকবার।
নতুন দেশ গড়ার সুযোগ বৃথা হতে দেওয়া যাবে না বলেন প্রধান উপদেষ্টা। 6 ব্যক্তির প্রতিনিধির হাতে মরণোত্তর স্বাধীনতা পদক। কিছু মানুষ ৭১কে ভুলে যাবার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। অনেকের বেপরোয়া কথাবার্তায় গণতন্ত্রে বাধা তৈরির শঙ্কা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তিতেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। সময় মতো ছাড়ছে সব ট্রেন। চট্টগ্রামে বাড়তি ভাড়া আদায়ে 3 বাস কাউন্টারকে জরিমানা। তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে, খেলায় ফিরতে সময় লাগবে অন্তত 3 মাস। হাসপাতালে তামিমের পাশে সাকিবের বাবা মা। এবং হামজা ছেত্রী লড়াই দেখার অপেক্ষায় পুরো দেশ। এশিয়ান কাপের বাছাইয়ে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ছিল এখন দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।